তাহলে এটা প্রতিবিম্ব, কারণ এটাকে আমি দেখতে পাচ্ছি, হাতে রং দিতে পারছি, এটা প্রতিবিম্ব। কেমন প্রতিবিম্ব? এটাকে পর্দায় ফেলতে পারছি বলে সেই প্রতিবিম্ব। কিন্তু এমন কিছু প্রতিবিম্ব আছে যাকে পর্দায় ফেলতে পারবো না। যেমন তোমরা যদি এই প্রতিবিম্বটাকে আমার মুখটাকে এই লেন্সের মারফত দেখো, তাহলে দেখবে অনেক বড় লাগছে বা উল্টানো লাগছে, এরকম বিভিন্ন কেস দেখতে পাবে তোমরা, বিভিন্ন রকম লাগতে পারে, তাই না? তাহলে এটাকে তুমি হাত দিয়ে ধরতে পারবে না, এটাকে তুমি হাত দিয়ে ধরতে পারবে না, অবভিয়াসলি না, পারবো না। কিন্তু এটা ধরতে পারবে না তুমি। যেমন ধরো আমি যেখানে ক লিখি, এখানে কোনো এক জায়গায় ক লিখি আছে, এখানে কোনো এক জায়গায় আমি ক লিখলাম, এই কটাকে আমরা বিভিন্ন অবস্থানে বিভিন্ন রকম দেখবো। আমরা যদি দেখি এখানে ক, দেখো গোটা বড় ক লাগছে দেখতে, আবার যদি কাছ থেকে দেখি আরো দূরে নিয়ে যায় তাহলে কটাকে অন্যরকম লাগবে দেখতে, উল্টানো লাগতে পারে, বিভিন্ন কেসে বিভিন্ন রকম ক দেখবো। কিন্তু এই কটাকে যেটাকে বড় করে দেখছি সেটাকে আমি হাত দিয়ে ধরতে পারছি না, ধরতে পারছি না। তো তাহলে কিছু প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়, যেমন আমি এখানে টিউবলাইটকে প্রতিবিম্বকে পর্দায় ফেলে দিলাম, এটা পড়ে গেল। কিন্তু কিছু প্রতিবিম্ব আছে যাকে পর্দায় ফেলতে পারবো না। তো যে সমস্ত প্রতিবিম্বকে পর্দায় ফেলতে পারবো তাদেরকে বলবো আমরা কি? সৎবিম্ব বা সৎ প্রতিবিম্ব, সৎ তারা। আর কিছু প্রতিবিম্ব আছে যাদেরকে পর্দায় ফেলতে পারবো না, তারা হচ্ছে অসৎ বিম্ব। ঠিক আছে? যে উদাহরণটা আমরা নিলাম এটা হচ্ছে লেন্স। লেন্স দু রকমের হয়, একটা উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। এই লেন্সটা হচ্ছে উত্তল আর এটা হচ্ছে অবতল। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অবতল। এখানে যদি কটাকে দেখো তুমি কটাকে ছোট দেখবা, কখনো বড় দেখবা না। যদি কেউ দেখতে পারো তাহলে দেখবা কটা ছোট লাগছে, বড় লাগছে না সবসময়। কিন্তু ক উল্টাবে না, কিন্তু এইটাতে ক উল্টে যেতে পারে, এটাতে ক উল্টে যেতে পারে, এটাতে আমার চেহারা উল্টে যেতে পারে। আমি যেমন তোমাদেরকে উল্টো দেখছি, এখন আমি তোমাদেরকে উল্টো দেখছি, কিন্তু তুমি এটাতে আমাকে কখনো উল্টো দেখবে না, এটাকে আমাকে দেখবে কিন্তু আমাকে ছোট দেখবে। তাহলে এই লেন্সের গুরুত্ব আলাদা, এই লেন্সের গুরুত্ব আলাদা। ঠিক আছে? দুটো দু রকমের। আজকে যে টপিকটা পড়াবো চ্যাপ্টার, সেটা হচ্ছে কি আমাদের আলো। তাহলে আলোর প্রথম পার্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রতিবিম্ব। আমরা আমাদের টেক্সট বই রিডিং পড়ে নিয়েছি এবং টেক্সট বই রিডিং পড়ে দেখেছি সেখানে প্রতিবিম্বের কতগুলো উদাহরণ দেওয়া আছে। কি কি উদাহরণ দেওয়া আছে? না তো আমরা যদি কোনো একটা আয়নার সামনে কোনো কিছুকে রাখি, তখন মনে হয় আয়নার পেছন দিকে সেই বস্তুটাই যেন আবার ফিরে পাচ্ছি, কিন্তু সেই বস্তুটাকে আমরা ফিরে পাচ্ছি বটে, কিন্তু আয়নার পেছন দিকে যদি হাত বাড়াই তাকে আর ধরা যাচ্ছে না। আবার এরকম হতে পারে যে একটা বক্স যদি এরকম ভাবে রাখা হয়, একটা বক্সের ভিতরে কোনো একটা বক্স আছে, সেই বক্সের ভিতরে যদি আমি কোনো একটা ইরেজারকে রেখে দিই, দিয়ে আমি এই দিক থেকে দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই দিকটা ফাঁকা আছে, কিন্তু সামনে দিয়ে একটা দর্পণ রেখে দেওয়া হয়, তাহলে সেই ইরেজারটাকে আমরা আবার দর্পণে দেখতে পাবো। তাহলে কেন এই ঘটনাটা ঘটছে? তাহলে এই ঘটনাটা ঘটছে তার কারণ হচ্ছে কি, আলো ওই ইরেজার থেকে বা যে বস্তুটাকে আমি দেখতে চাইছি সেই বস্তু থেকে কি হচ্ছে, দর্পণে গিয়ে পড়ছে এবং দর্পণ থেকে প্রতিফলিত হয়ে আমার চোখে আসছে। তাহলে এই প্রতিফলিত হওয়ার পর ওই বস্তুটারই একটা রূপ আমরা দর্পণের পিছন দিকে দেখতে পাচ্ছি, যাকে আমরা কি বলছি? প্রতিবিম্ব। তাকে কি বলছি আমরা? প্রতিবিম্ব। তাহলে প্রতিফলনের ফলে প্রতিবিম্ব তৈরি হতে পারে। এটার উদাহরণ কি হতে পারে? আমরা প্রত্যেকদিন দর্পণ বা আয়নায় নিজের চেহারাখানা দেখছি। আমরা কি দেখছি? আমারই মতন একটা চেহারা সামনে দর্পণের পিছনে ঠিক দাঁড়িয়ে আছে কেউ, একদম এক্স্যাক্টলি সেম। তাহলে আমি যে বস্তু বা আমি যে ব্যক্তি, তার সামনের দিকে যে অংশটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি সেটাকে বলছি তার প্রতিবিম্ব। এবং এই প্রতিবিম্বটা তৈরি হচ্ছে কি করে? না তো প্রতিফলনের ফলে। কারণ দর্পণ সবসময় কি করে? প্রতিফলন ঘটায়। দর্পণ সবসময় প্রতিফলন ঘটায়। আবার অনেক সময় আমরা দৈনন্দিন জীবনে যদি উদাহরণ দেখি, তাহলে দেখবো একটা বালতিতে বা কাঁচের গ্লাসে যদি জল ডালা হয়, তো দেখবো জলের তলদেশটা মনে হচ্ছে একটু উপরে উঠে চলে এসছে। সেই তলদেশে যদি একটা কয়েন রাখা হয়, সেই কয়েনটা অনেক ক্ষেত্রে মনে হয় উপরের দিকে চলে এসছে। তাহলে এটা কেন হচ্ছে? তাহলে এখানে কেন হচ্ছে? যে আলোর প্রতিসরণ ঘটছে। এবার প্রতিফলন আর প্রতিসরণের মধ্যে পার্থক্য ক্লাস 7-এ আমরা পড়েছি। প্রতিফলন কাকে বলে? আলোক রশ্মি যদি এক মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমের বিভেদ তলে গিয়ে পড়ে এবং পুনরায় সেই প্রথম মাধ্যমে ফিরে আসে, তখন সেই ঘটনাকে বলা হয় প্রতিফলন। যেমন একটা টেনিস বল যদি আমি দেওয়ালে মারি দিয়ে আবার ফেরত চলে এলো, এটা হচ্ছে প্রতিফলন। কিন্তু আমি টেনিস বলটাকে যদি খুব জোরে পুকুরে গিয়ে মারি, দেখবো টেনিস বলটা পুকুরের ভিতরে ঢুকে গেল, এটা হচ্ছে প্রতিসরণ। তাহলে প্রতিফলন এরকম হয় যে প্রথম মাধ্যমে আবার ফেরত চলে এলো। প্রতিসরণ এরকম হবে না। প্রতিসরণ কি হবে? দ্বিতীয় মাধ্যমে চলে যাবে এবং তার দিক পরিবর্তন করে। তাহলে আমরা যে জলের তলদেশে একটা কয়েন রেখে দিচ্ছি এবং সেই কয়েনটাকে দেখতে পাচ্ছি একটু উঠে গেছে, এই ঘটনাটা অ্যাকচুয়ালি প্রতিসরণের মারফত তৈরি হয় এবং আমাদের চোখে যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা প্রতিবিম্ব। তাহলে অ্যাকচুয়ালি প্রতিবিম্বকে যদি সংজ্ঞায়িত করা হয়, তাহলে সংজ্ঞায়িত হওয়ার ফলে বা সংজ্ঞায়িত করতে গেলে আমাদেরকে দুটো ঘটনাকে উল্লেখ করতে হবে, একটা হচ্ছে প্রতিফলন আর একটা হচ্ছে প্রতিসরণ। সেজন্য আমাদের নোটসে দেখবে তোমরা প্রতিবিম্বের ডেফিনিশনটাকে প্রতিফলন এবং প্রতিসরণ দুটো ক্ষেত্রেই দেওয়া হয়েছে। এবার প্রতিফলন বা প্রতিসরণের ফলে প্রতিবিম্ব তো তৈরি হলো, কিন্তু সবসময় প্রতিবিম্বটাকে পর্দায় ফেলা যেতে পারে এরকম নাও হতে পারে। পর্দা মানে কি? যেখানে আমরা প্রতিবিম্বকে দেখবো সেটাকে বলছি পর্দা। যেমন ধরো সিনেমা হলে, আগেকার কালে সিনেমা হলে যদি দেখো, তাহলে যে আইনক্স বা পিভিআর যদি দেখো, সামনে স্ক্রিন থাকলে পেছন দিকে দেখবে একটা লাইট মতো কিছু আসছে, স্ক্রিনে গিয়ে পড়ছে।
তাহলে এই যে লাইট থেকে আসছে, এই লাইট থেকে আসছে দিয়ে পর্দায় গিয়ে পড়ছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রতিবিম্ব গিয়ে পড়ছে, এবং এটা হচ্ছে সদ্বিম্ব। সদ্বিম্বকে পর্দায় ফেলা যায়, সেজন্য সিনেমার পর্দায় যে প্রতিবিম্ব গঠিত হবে সেটা হচ্ছে কি সদ্বিম্ব। সদ্বিম্বকে পর্দায় ফেলতে পারবো আমরা, কিন্তু এমন অনেক প্রতিবিম্ব আছে যাকে আমরা পর্দায় ফেলতে পারবো না। একটা সদ্বিম্ব আরেকটা উদাহরণ দিতে পারি যেটাকে আমরা পর্দায় ফেলতে পারি। ধরো গরমকালে বা এরকম আতশ কাঁচ নিয়ে যদি আমরা সূর্যের দিকে মুখ করে রাখি, তাহলে তার নিচের দিকে দেখবে কাগজের ডগায় একটা গোল চাকতির মতো ছোট্ট অংশ তৈরি হবে, একটা বিন্দুর মতো, এবং বেশিক্ষণ ধরে রাখলে খুব গরমকালে যদি দেখো তাহলে কাগজে আগুনও লেগে যেতে পারে, অনেক সময় কাগজে আগুন লেগে যায়। তাহলে এই ঘটনাটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের যে অংশটা ছিল সেটা ওই আতশ কাঁচ দ্বারা প্রতিসৃত হয়েছে। প্রতিসৃত মানে আতশ কাঁচকে ভেদ করে অন্য মাধ্যমে চলে এসেছে, তো প্রতিসৃত হয়ে সে কাগজের কাছে গেছে। এই কাগজটা এখানে পর্দার মতো কাজ করছে, এবং সেই সূর্যের প্রতিবিম্বটা ওই কাগজের মধ্যে তৈরি হয়ে গেছে। তাহলে এই কাগজটা পর্দার মতো কাজ করছে। আচ্ছা, পর্দা কি কাগজ, কাপড় এগুলোই হতে পারে? না, দেওয়ালও হতে পারে, সব জায়গায় পর্দা হতে পারে, যে কোনো জায়গায় প্রতিবিম্ব আমরা গঠন করতে পারি। আমরা যদি এখন টিউবলাইটের প্রতিবিম্বটাকে গঠন করতে পারি, তাহলে একটা আমাদেরকে লেন্স লাগবে। লেন্সটা কোথায় নিয়ে চলে গেছে নাকি? না, লেন্স আছে। তাহলে এই লেন্সের সাহায্যে আমরা সেই প্রতিবিম্বটাকে গঠন করতে পারবো। ঠিক আছে, তো একটা টিউবলাইটকে আমি এই প্রতিবিম্বতে আনতে পারি। এটা হচ্ছে টিউবলাইটের প্রতিবিম্ব, দেখতে পাচ্ছ? তাহলে স্ট্রেট লাইন এই যে দেখতে পাচ্ছি আমরা টিউবলাইট, এই যে টিউবলাইট, দেখো জুম হলে একটা নির্দিষ্ট পয়েন্টে টিউবলাইটটা এখানে তৈরি হবে। এই টিউবলাইটটা এই জায়গাটায় আসছে, দিয়ে এই জায়গাটা গঠন করছে। তাহলে এটা প্রতিবিম্ব, কারণ এটাকে আমি দেখতে পাচ্ছি, হাতে রং দিতে পারছি, এটা প্রতিবিম্ব। কেমন প্রতিবিম্ব? এটাকে পর্দায় ফেলতে পারছি বলে সেই প্রতিবিম্ব। কিন্তু এমন কিছু প্রতিবিম্ব আছে যাকে পর্দায় ফেলতে পারবো না। যেমন তোমরা যদি এই প্রতিবিম্বটাকে, আমার মুখটাকে এই লেন্সের মারফত দেখো, তাহলে দেখবে অনেক বড় লাগছে বা উল্টানো লাগছে, এরকম বিভিন্ন কেস দেখতে পাবে তোমরা, বিভিন্ন রকম লাগতে পারে, তাই না? তাহলে এটাকে তুমি হাত দিয়ে ধরতে পারবে না, এটাকে তুমি হাত দিয়ে ধরতে পারবে না, অবভিয়াসলি না স্যার পারবো না। কিন্তু এটাকে ধরতে পারবে না তুমি। যেমন ধরো আমি যদি এখানে ক লিখি, এখানে কোনো এক জায়গায় ক লিখি, আস্তে এখানে কোনো এক জায়গায় আমি ক লিখলাম, এই কটাকে আমরা বিভিন্ন অবস্থানে বিভিন্ন রকম দেখবো। আমরা যদি দেখি এখানে ক, দেখো গোটা বড় ক লাগছে দেখতে। আবার যদি কাছ থেকে দেখি আরো দূরে নিয়ে যায়, তাহলে কটাকে অন্যরকম লাগবে দেখতে, উল্টানো লাগতে পারে, বিভিন্ন কেসে বিভিন্ন রকম ক দেখবো। কিন্তু এই কটাকে, যেটাকে বড় করে দেখছি, সেটাকে আমি হাত দিয়ে ধরতে পারছি না, না ধরতে পারছি না। তো তাহলে কিছু প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়, যেমন আমি এখানে টিউবলাইটকে প্রতিবিম্বকে পর্দায় ফেলে দিলাম, এই তো পড়ে গেল। কিন্তু কিছু প্রতিবিম্ব আছে যাকে পর্দায় ফেলতে পারবো না। তো যে সমস্ত প্রতিবিম্বকে পর্দায় ফেলতে পারবো তাদেরকে বলবো আমরা কি সদ্বিম্ব বা সৎ প্রতিবিম্ব, সৎ তারা। আর কিছু প্রতিবিম্ব আছে যাদেরকে পর্দায় ফেলতে পারবো না, তারা হচ্ছে অসৎবিম্ব। ঠিক আছে, যে উদাহরণটা আমরা নিলাম এটা হচ্ছে লেন্স। লেন্স দু রকমের হয়, একটা উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। এই লেন্সটা হচ্ছে উত্তল আর এটা হচ্ছে অবতল। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অবতল। এখানে যদি কটাকে দেখো, তুমি কটাকে ছোট দেখবা, কখনো বড় দেখবা না। যদি কেউ দেখতে পারো তাহলে দেখবা কটা ছোট লাগছে, বড় লাগছে না সব সময়। কিন্তু ক উল্টাবে না, কিন্তু এইটাতে ক উল্টে যেতে পারে, এটাতে ক উল্টে যেতে পারে, এটাতে আমার চেহারা উল্টে যেতে পারে। আমি যেমন তোমাদেরকে উল্টো দেখছি, এখন আমি তোমাদেরকে উল্টো দেখছি, কিন্তু তুমি এটাতে আমাকে কখনো উল্টো দেখবে না, এটাকে আমাকে দেখবে কিন্তু আমাকে ছোট দেখবে। তাহলে এই লেন্সের গুরুত্ব আলাদা, এই লেন্সের গুরুত্ব আলাদা। ঠিক আছে, দুটো দু রকমের লেন্স, ক্লাস 10-এ আমি ডিটেলটা পড়াবো। তো বেসিক্যালি আমরা সদ্বিম্ব অসৎবিম্ব সম্বন্ধে বুঝতে পারলাম তো ঘটনাটা কি ঘটে রিয়েলি লাইফে। তাহলে আমরা যে দর্পণে প্রতিবিম্ব তৈরি হয়, আমার চেহারাটাকে সুন্দর দর্পণে দেখা যাচ্ছে, সেই দর্পণে গঠিত প্রতিবিম্বটা কি প্রতিবিম্ব? সৎ না অসৎ? অসৎ প্রতিবিম্ব। কেন অসৎ প্রতিবিম্ব হবে স্যার? কারণ তুমি তাকে পর্দায় ফেলতে পারবে না, ওই প্রতিবিম্বকে তুমি পর্দায় ফেলতে পারো না। তো যে সমস্ত প্রতিবিম্বকে পর্দায় ফেলতে পারবো না তারা হচ্ছে অসৎবিম্ব, আর যাদেরকে আমি পর্দায় ফেলতে পারবো তাদেরকে কি বলবো? সৎবিম্ব। তাহলে সৎবিম্ব আর অসৎবিম্ব আই হোপ ক্লিয়ার করতে পারলাম। সৎবিম্ব যেখানে তৈরি হবে সেখানে রশ্মি সত্যি সত্যি মিলিত হবে। অসৎবিম্বর জায়গায় রশ্মি সত্যিকারে মিলিত হয় না, মনে হয় কোনো না কোনো জায়গা থেকে আসছে। তাহলে আমরা যদি সৎবিম্বের কথা বলি, তাহলে সৎবিম্বে রশ্মি সত্যি সত্যি কোনো না কোনো জায়গায় মিলিত হয়। আর যদি অসৎবিম্বের কথা বলি, তাহলে রশ্মি সেখানে মিলিত হয় না, মনে হচ্ছে আসবে। তাহলে আমরা যদি একটা অসৎবিম্বের গঠন তৈরি করার চেষ্টা করি, তাহলে অসৎবিম্ব তৈরি কোথায় করা যায়? স্যার দর্পণে আপনি অসৎবিম্ব তৈরি করতে পারবেন। তাহলে এরকমই একটা দর্পণকে আমি চয়েস করছি। ধরো এরকম একটা আমার দর্পণ নিয়েছি, আমি একটা দর্পণ নিয়েছি, এখানে আমি একটা অসৎবিম্ব কিভাবে তৈরি হয় সেটা দেখানোর চেষ্টা করছি। তো এরকম অসৎবিম্বের ক্ষেত্রে ধরো আমার কাছে এরকম একটা তীর আছে, এরকম একটা তীর আছে, তীরটাকে এরকম না নিয়ে এরকম না, এরকম একটা তীর আছে, এই একটা তীর আছে, এরকম একটা তীর আছে। তাহলে এরকম একটা তীর থাকলে পরে কি হয়, এখান থেকে একটা সোজা যত দূরে প্রতিবিম্ব আছে, বস্তু আছে, প্রতিবিম্বটা ঠিক তত দূরেই তৈরি হয়। তুমি ভালো করে যদি লক্ষ্য করো দেখবে দর্পণ থেকে তুমি যত দূরে আছো, তুমি দর্পণ থেকে প্রতিবিম্বকে দেখবে তত দূরেই দাঁড়িয়ে আছে। তুমি যদি দর্পণ থেকে 2 পা এগিয়ে যাও, প্রতিবিম্ব দেখবে তোমার দিকে 2 পা এগিয়ে চলে এসছে।
তুমি যদি দুপা পিছিয়ে যাও দেখবে দর্পণ থেকে প্রতিবিম্ব তোমার পেছন দিকে দুপা চলে গেছে। তার মানে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে সমতল দর্পণের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তু দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব এই দুটো পরস্পর কি হবে, সবসময় সেম হবে, একই হবে। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তু দূরত্ব মানে দর্পণ থেকে আমার দূরত্ব আর দর্পণ থেকে দর্পণের পিছনে তৈরি হওয়া প্রতিবিম্ব এই দুটো দূরত্ব সবসময় কি হবে, সমান হবে। সেই জন্য আমি এখানে সমান এঁকেছি। তাহলে এবার এখানে কি হলো, ধরো একটা আলোক রশ্মি সোজা এখানে গেল, একটা আলোক রশ্মি এখানে গেল, তাহলে একটা আলোক রশ্মি এখানে গেল, যে একটা আলোক রশ্মি মনে হবে যেন সোজা এই পথে বেরিয়ে যাচ্ছে, হতে পারে কেন, প্রতিফলন হলো নাকি, এখানে প্রতিফলন হলো। আর একটা আলোক রশ্মি এখান থেকে গেল, ধর এইখানে এলো আলোক রশ্মি, তাহলে এখানে গেল আলোক রশ্মি দিয়ে এই পথে বেরিয়ে গেল, হতে পারে না। তাহলে দেখ আমার এরকম মনে হতে পারে যে এখান থেকে যে আলোক রশ্মি দুটো গেল, আমি যে এখানে চোখ রাখি, আমি এইখানে চোখ রাখলে কখনো এইখানটা দেখবো না, বরং আমি এই জায়গাটা দেখবো, হ্যাঁ না বল। আমার মনে হবে যেন এই তীরটা এখানে আছে, ইয়েস অর নো? কারণ এখানে কি সত্যি সত্যি রশ্মি আছে? না স্যার, রশ্মি তো এখানে কোনো কিছুই নাই, এখানে সব পিছনে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কাজ চলছে, এইখানে রিয়েল রশ্মি আছে। তাহলে আমি যখন আমি এখানে চোখ রাখবো, তাহলে আমি কখনো এই চোখটা আমার এইভাবে বাঁকা পথ অনুসরণ করতে পারবে না। যদি বাঁকা পথ অনুসরণ করতে পারতো তাহলে তো অনেক কিছুই হতো। মা রান্নাঘরে কি রান্না করছে, বাঁকা পথ আমি দেখতে পারতাম, তাই না? এরকম তো হয় না কোনোদিনও। বাঁকা পথ কখনো অনুসরণ করতে পারবে না, সেই কারণে এই ঘটনা ঘটবে না। সেই কারণে আমরা যখন এখানে চোখ রাখবো তখন এই চোখের ক্ষেত্রে দেখবো এই জায়গাটায় সেটা তৈরি হয়েছে। ঠিক বুঝতে পারছি ব্যাপারটা? আবার সেম তুমি ভাবো এখান থেকে যে দূরত্বে প্রতিবিম্বটা গঠন হয়েছে, বস্তুটা আছে, তাহলে এখান থেকে সেম দূরত্বে সে বস্তুটা তৈরি হবে, তাহলে এইরকম জায়গায় একটা প্রতিবিম্ব আমরা পাবো। কি করে পাবো তাহলে? তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি গেল, এখান থেকে একটা আলোক রশ্মি গেল, এই আলোক রশ্মিটা মনে হবে এই পথ বরাবর যাচ্ছে, আর একটা আলোক রশ্মি ধরো এইখান দিয়ে গেল, আস্তে এখান দিয়ে গেল, তাহলে মনে হবে যেন আলোক রশ্মিটা এই পথে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে এর একটা প্রতিবিম্ব যদি দেখো এ বি, তাহলে এ ড্যাশ বি ড্যাশ একটা প্রতিবিম্ব তৈরি হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন এখানে চোখ রাখি এই জায়গাটায়, তাহলে এইটার বদলে আমি কি দেখবো, এখন এখানে দেখবো। তাহলে এখানে যদি আমি নিজে দাঁড়িয়ে থাকি তাহলে এইভাবে একটা প্রতিবিম্ব এখানটাতে পাওয়া যাবে। তাহলে এই প্রতিবিম্বটা কি রিয়েল? না, রিয়েল নয়। কেন? কারণ ছবি দেখে বোঝো, ছবিতে দেখো ডট দেওয়া আছে, যেখানে রশ্মিগুলো তুমি ডট দেখবে সেটা জানবে কখনোই রিয়েল নয়। যদি রিয়েল রশ্মি হয় তাহলে সোজা লাইন হবে, তাহলে আমি ছবি দেখে বুঝতে পারবো যে এটা প্রতিবিম্ব আসল কি নকল। তাহলে এটা অ্যাকচুয়ালি প্রতিবিম্ব সৎ নয়, অসৎ। তার কারণ কি, সেটা এখানে প্রথমত ছবি দেখে বুঝতে পারছি ডটেড লাইন আছে, ডটেড লাইন থাকলে মানে জানবে সেটা অসৎ, মানে সেখানে রিয়েল নেই, রিয়েল হচ্ছে না এই জায়গাটা, এই জায়গায় রিয়েল ঘটনা ঘটছে না, এইখানটাই রিয়েল ঘটনা ঘটছে, কিন্তু এখানে তো কোনো রশ্মি মিলিতই হচ্ছে না, এখানে তো কোনো রশ্মি মিলিত হচ্ছে না, তাহলে এই জায়গাটায় সৎবিম্ব গঠন করছে না, বরং এই জায়গাটায় কি তৈরি করে দিচ্ছে, সে অসৎ বিম্ব। তাহলে আমরা এখন থেকে স্পষ্ট কথা জানতে পারলাম যে দর্পণের ফলে বা দর্পণের প্রতিফলনের ফলে আমরা যে প্রতিবিম্বটাকে দেখতে পাচ্ছি স্যার, সেটা কি হবে না, তো একটা অসৎ বিম্ব তৈরি হবে। তাহলে দর্পণে অসৎ বিম্ব তৈরি হয়। এই দর্পণ পড়ানোর সময় তোমাদের আমি একটা কথা বারবার রিমাইন্ডার দিলাম বা বললাম। কি কথাটা বললাম বলতো? একটা কথা বললাম যে দর্পণ থেকে তুমি যত দূরে আছো না, দর্পণ থেকে প্রতিবিম্ব তোমার তত দূরে আছে। একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমি যদি একটা উদাহরণ দিই, কেমন হতে পারে একটা উদাহরণ? ধরো আমি একটা স্কেল নিয়েছি, কনসিডার করো একটা স্কেল। তাহলে আমি একটা স্কেল চয়েস করেছি, একটা লম্বা স্কেল আছে, এবং এই স্কেলের মাঝে আমি একটা দর্পণকে বসিয়েছি, বা একটা মিরর, একটা দর্পণকে আমি এখানে বসিয়ে দিয়েছি একটা স্কেলের মাঝে, ঠিক আছে? এবার যদি আমি এই দিকটাকে মিটিয়েও দিই, এই দাগটাকে, তাহলেও দেখবো এই স্কেলের একটা প্রতিরূপ এখানে তৈরি হয়ে গেছে, হ্যাঁ না বলো, অটোমেটিক্যালি। মানে আমার বক্তব্য হচ্ছে এটা যদি 0 থেকে 5 হয়, তাহলে এখানেও দেখবো 0 থেকে কত লেখা আছে, 5ই লেখা আছে। এবার 5-এর দাগগুলোকে যদি আমি কাটি, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 এভাবেই যাবে। আমি যখন একটা পেনকে 5-এ রাখবো, পেনকে 5-এ রাখবো, তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে বলতো? 5-এই তৈরি হবে, হ্যাঁ না বলো। তাহলে দর্পণ থেকে বস্তুর যা দূরত্ব হবে, দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্বও সেমই হবে। এটা কোথায় পড়েছো? এটা 7-এ পড়েছো, ক্লাস 7 মনে করে দেখতে পারো, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। তো আমরা যদি দেখি দর্পণের ক্ষেত্রে, আমরা যদি দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে রাখি, তাহলে দেখবো দর্পণ থেকেও ঠিক 5 সেন্টিমিটার দূরে একটা প্রতিবিম্ব তৈরি হয়ে গেছে। এবার তুমি বলো, যদি 5 থেকে 3-এ নিয়ে আসি, মানে আমি 2 সেন্টিমিটার এগিয়ে দিলাম কোন দিকে? দর্পণের দিকে, তাহলে প্রতিবিম্বও 2 সেন্টিমিটার এগিয়ে যাবে। তাহলে আগে দর্পণ আর বস্তুর মধ্যে, প্রতিবিম্ব আর বস্তুর মধ্যে দূরত্ব কত ছিল স্যার? 10 সেমি, হ্যাঁ না বলো।
10 সেমি। কিন্তু আমি যখনই বস্তুকে 2 সেমি এগিয়ে দিয়েছি, মানে 3-এ নিয়ে এসেছি, তাহলে প্রতিবিম্বটাও 3-এ এসছে, মানে এখন কত হয়ে গেছে 6 সেমি। তার মানে বস্তুকে আমি 2 সেমি দর্পণের দিকে নিয়ে গেছি, তাহলে বস্তু আর প্রতিবিম্বের মধ্যে 4 সেন্টিমিটার সরণ হয়ে গেছে, হ্যাঁ না বলো? তার মানে আমরা বলতে পারি যে যত সেন্টিমিটার বস্তুকে আমি দর্পণের দিকে নিয়ে যাব, প্রতিবিম্ব তত সেন্টিমিটার দূরত্ব দর্পণের দিকে চলে আসবে, এবং তাদের দূরত্বটা এরকম হবে। কি রকম না, তো প্রথমে যখন এইখানে বস্তুকে রেখেছিলাম 5 সেমিতে, তখন বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত ছিল স্যার? 10 সেন্টিমিটার। কিন্তু যখনই আমি 3 সেন্টিমিটারে রেখেছি, এও 3 সেন্টিমিটার আছে, তাহলে এখন কত আছে স্যার? 6 সেন্টিমিটার। তাহলে কত কমলো স্যার? 4 সেন্টিমিটার। তাহলে বস্তুকে যদি দর্পণের দিকে 2 সেন্টিমিটার সরানো হয়, তাহলে বস্তু আর প্রতিবিম্বের মধ্যে 4 সেন্টিমিটারের সরণ হবে, দ্বিগুণ নাকি রে? তাহলে আমরা যদি এরকম ভাবে বলি যে কোনো একটা বস্তুকে দর্পণের দিকে x সেন্টিমিটার সরানো হলো, তাহলে বস্তু আর প্রতিবিম্বের মধ্যে কত সরণ হবে? 2x সেন্টিমিটার, হ্যাঁ না বলো? দ্বিগুণ হয়ে যাবে, বুঝতে পারছি ব্যাপারটা? 2x সেন্টিমিটার, তাহলে দ্বিগুণ হবে। আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি। লাস্ট বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট এই জায়গাটাই আছে? তাহলে আমরা এই ক্ষেত্রে দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো বুঝলাম। এখন আমরা যদি দর্পণের মধ্যে কোণ সৃষ্টি করি, ধরো দুটো দর্পণ নিয়েছি এবং দর্পণগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে আছে। কেমন? ধরো এটা একটা দর্পণ আর এটা একটা দর্পণ, এরকম দুটো অ্যাঙ্গেল করে রাখা আছে। এদের অ্যাঙ্গেলটা দেখতেই পাচ্ছ কত আছে? 90 ডিগ্রি। এবার এইরকম সিচুয়েশনে যদি কোনো একটা বস্তুকে আমি এখানে কোথাও রেখে দিই, তাহলে কতগুলো প্রতিবিম্ব গঠন হবে? তাহলে দুটো দর্পণের মাঝে যদি কিছু একটা অ্যাঙ্গেল থাকে, কোণ, তাহলে সেই কোণটা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে দুটো দর্পণের মাঝে যদি স্যার কিছু কোণ থাকে, সেই কোণটা যদি আমার জানা থাকে, তাহলে আমি কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে সেটা একটা ফর্মুলা দিয়ে জানতে পারবো। নাম্বার অফ ইমেজ, এটা হচ্ছে n, নাম্বার অফ ইমেজ মানে প্রতিবিম্ব সংখ্যা। কত হবে স্যার? না তো 360 ডিগ্রি বাই কোণ, যে কোণটার কথা আমি বলছি, মাইনাস কত হবে? 1। এটা হচ্ছে সেই ফর্মুলাটা। তাহলে 360 বাই থিটা মাইনাস 1, বা 360 ডিগ্রি মাইনাস কোণ বাই কোণ মাইনাস 1। তাহলে এখানে কনসিডার করো। তাহলে এই সিচুয়েশনে ভাবো, এখানে দুটি দর্পণের মধ্যে কোণ কত স্যার? না তো দুটি দর্পণের মধ্যে কোণ স্যার 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা কত হবে স্যার? তাহলে না, n সমান 360 বাই 90 মাইনাস 1, তাহলে কত হবে রে? 3। তাহলে এখানে যে দর্পণ প্রতিবিম্ব তৈরি করবে সেটা হচ্ছে 3 খানা, টোটাল 3 খানা প্রতিবিম্ব তৈরি করতে পারবে। তাহলে আমি যে এখানে কতগুলো পয়েন্ট লিখে দিই, যে ধর কোণের সংখ্যা, কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা কত হবে? কি করে বার করবো স্যার? না তো 360 বাই কত লিখবো? 30 মাইনাস কত লিখবো? 1। হ্যাঁ না বল? হ্যাঁ না বলে তো ঠিক আছে। তাহলে আমরা যদি কোনো একটা জায়গায় দুটো দর্পণকে সামান্য কোণ করে রাখি এবং সেই কোণটা আমরা জানতে পারি, তাহলে কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে সেটা আমরা বার করতে পারবো একটা সিম্পল ফর্মুলার দ্বারা। কি ফর্মুলাটা? না তো 360 বাই কোণ মাইনাস কত হয়? 1। তাহলে স্যার এখানে কোণ কত ছিল? এখানে কোণ তো ছিল 90 ডিগ্রি, তাহলে 360 বাই 90 মাইনাস 1 করলে 3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে ইজিলি তুমি বার করতে পারবে। তাহলে এখানে কতগুলো হবে? 11টা। তাহলে এখানে 11টা প্রতিবিম্ব তৈরি হবে। যদি কোণ হয় 60 ডিগ্রি, যদি কোণ হয় কত? 60 ডিগ্রি, তাহলে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা কত হবে? দেখো তো কত হবে? 5টা হবে নিশ্চয়ই। ফর্মুলাটা এবার পেয়ে যাবা। কি করে স্যার? 360 বাই 60 মাইনাস 1, তাই না? এরকম হবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? এখন যদি আমাকে কোশ্চেন দেয় যে ধরো আমাকে জানতে চাইলো যে আমি তোমাকে প্রতিবিম্বের সংখ্যা বলে দিলাম, এবার তোমার কতগুলো কোণ তৈরি বা কত কোণ তৈরি করে রেখেছে, সেক্ষেত্রে আমরা বার করতে পারবো। তখন n এর জায়গায় সেই মানটা বলে দেবো, হ্যাঁ না বলো? বুঝতে পেরেছো ব্যাপারটা? n এর জায়গায় সেই মানটা বার করে দেবো আমরা। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছি ব্যাপারটা? যেমন ধরো আমি বলছি যে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা ধরো 7। আমি কি বললাম? উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা কত? 7। তাহলে তুমি দর্পণের কোণ কত বার করো। এটা আমি উল্টো ফর্মুলা দিলাম। তাহলে স্যার আমরা কি জানি? আমরা জানি n সমান 360 বাই কোণ মাইনাস কত স্যার? 1। মাইনাস কত? 1। এটা তো আমরা জানি। তাহলে এখন প্রশ্নানুসার আমাকে n এর মানটা কত বলে দিয়েছে বলো তো? n এর মানটা কত? 7 বলেছে নাকি? n এর মানটা 7 বলেছে, কারণ দর্পণে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা 7। তাহলে 7 বাই 360 বাই কোণ মাইনাস কত? 1। মাইনাস 1টা এদিকে নিয়ে গেলে কত হবে? এটা প্লাস 1। তাহলে এটাও কি লিখতে পারবো? হ্যাঁ না বলো? 360 বাই কোণ প্লাস 7, তাই না? তাহলে এখন যদি দেখো, তাহলে স্যার 8 সমান 360 বাই কোণ, তাহলে আপনি এক কাজ করুন, কোণ সমান লিখুন 360 বাই কত হয়? 8। তাহলে কত হয়? 45 ডিগ্রি নাকি রে? দেখতো একবার।
4 8 32, 5 8 40, তাহলে কত হয়? কোণ 45 ডিগ্রি হবে অ্যান্সার আমার। তাহলে বুঝতে পারছি? আই হোপ ক্লিয়ার হয়েছে জিনিসটা। তাহলে আমরা কি করে কোণটা বার করতে পারবো, বা ভাইস ভার্সা, যাই দেখ আমাকে আমি উল্টোটা সেখান থেকে বার করে নিতে পারবো। ক্লিয়ার হয়েছে গল্পটা? তাহলে দুটো দর্পণের মাঝে কোণ থাকলে পরে আমরা এরকম সিচুয়েশন পাবো। এখন যদি এরকম হয় যে দুটো দর্পণকে আমি এরকম ভাবে প্যারালালি বসিয়ে দিয়েছি, সমান্তরাল ভাবে দুটো দর্পণকে কেমন ভাবে রেখেছি, ধরো এখানে একটা দর্পণ রেখেছি আর এখানে একটা দর্পণ রেখেছি, এরকম দুটো দর্পণকে সমান্তরাল ভাবে রেখে দিয়েছি। সমান্তরাল ভাবে রেখে দিলে পরে দুটি দর্পণ যদি সমান্তরাল ভাবে থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? এটা কোণ কত হয়? দুটি সমান্তরাল রেখা তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি হয় না? দুটো সমান্তরাল রেখার মধ্যে কোণ কত? সমান্তরাল রেখা কত হয়? 0 ডিগ্রি। তাই দুটি সমান্তরাল রেখার মধ্যে কোণ 0 ডিগ্রি বা 180 বলতে পারো, 0 ডিগ্রি ধরে চলো, 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দুটো সমান্তরাল রেখার মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখন দুটি সমান্তরাল রেখার মধ্যে কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যাটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি বার করতে চাই তাহলে স্যার 360 ডিগ্রি বাই কোণ কত রে? 0 মাইনাস 1। এবার বল সামথিং বাই 0 কত হয় রে? সামথিং বাই 0 0 হয়? কি অবস্থা? ইনফিনিটি হয়, অসীম হয়, অসীম। দেখ ভালো করে বোঝ, তাকাই দিকে, 0 বাই সামথিং এটা 0 হয়, ঠিক আছে? আর সামথিং বাই 0 এটা হয় ইনফিনিটি, আর 0 বাই 0 এটা হয় আনডিটারমাইন্ড। এটাকে তুই বার করতে পারবি না, আনডিটারমাইন্ড, ঠিক আছে? মাথায় রাখবে এই তিনটে জিনিস, মাথায় রাখবে কিন্তু। 0 বাই সামথিং 0 হয়, সামথিং বাই 0 সেটাকে ইনফিনিটি লেখা হয়। সামথিং মানে কি বলতো? সামথিং মানে সামথিং সামথিং নয় যে ওই 2 4 5 6 এরকম কিছু সংখ্যা, হ্যাঁ, যে স্যার সামথিং মানে সে সামথিং, এরকম সামথিং কিছু না। ওকে, তাই এবার দেখ অসীম, তাহলে 360 বাই 0 মানে কি বলি? অসীম। কেন? কিছু বাই 0 অসীম। এবার অসীম থেকে তুই 1 বাদ দিচ্ছিস, ভাই তুই ভাব একবার, অসীম থেকে 1 বাদ দিচ্ছিস তাহলে কি হবে? অসীমই থাকবে। সেই জন্য এখানে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা কত হবে? অসীম। তাহলে এখানে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা কত হবে? অসীম। তাই এটা কথা মাথায় রাখবি যে দুটো সমান্তরাল দর্পণের ক্ষেত্রে, দুটি সমান্তরাল দর্পণের ক্ষেত্রে যদি কোনো এক জায়গায় একটা বস্তু রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব কি হবে? অসীম। বোঝ এবার ব্যাপারটা। এবার দেখ জিওমেট্রিতে বোঝ, এই দর্পণের কথা ভাব। এই দর্পণ অনুসারে এখান থেকে প্রতিবিম্ব যা বস্তুর যা দূরত্ব, প্রতিবিম্বটা এখানে তৈরি হবে, হ্যাঁ না বল? তাহলে এটা নাম দিলাম 1 নাম্বার প্রতিবিম্ব। আবার দেখ এই দর্পণটার জন্য এখানে আবার আর একটা প্রতিবিম্ব তৈরি হবে, এটা নাম দিলাম 2, হ্যাঁ না বল? ক্লিয়ার? আবার দেখ এই এক প্রতিবিম্বের জন্য এটা একটা দর্পণ নাকি রে, তাহলে এর জন্য এখানে আর একটা প্রতিবিম্ব তৈরি হবে, হ্যাঁ না বল? 1 ড্যাশ। আবার এই 2 এর জন্য এই দর্পণটার কথা ভাব, তাহলে এই 2 এর জন্য এখানে কি তৈরি হবে? 2 ড্যাশ। আবার দেখ এই 2 ড্যাশের জন্য এখানে আর একটা প্রতিবিম্ব তৈরি হবে, বুঝতে পারছিস? তাহলে এইভাবে প্রতিবিম্ব পর 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 চলতেই থাকবে একটা অসীম লুপ পর্যন্ত। সেই কারণে এখানে একটা অসীম লুপের প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে। আমি কি বুঝাতে পারলাম? ভালো করে বোঝ, দেখ ভালো করে বোঝ। ধর এখানে একটা আমি বস্তু রেখেছি এভাবে, এই বস্তুটাকে যদি এখানে রেখেছি তার মানে এর জন্য এখানে একটা প্রতিবিম্ব পাবি, হ্যাঁ না বল? এটা দর্পণ তো, একটা প্রতিবিম্ব পাবি। আবার এর জন্য এখানে একটা প্রতিবিম্ব পাবি, তাহলে দুটো প্রতিবিম্ব তো পেলি। আবার দেখ এই প্রতিবিম্বটা এক্ষেত্রে বস্তু রূপে কাজ করছে, হ্যাঁ না বল? তাহলে এর জন্য একটা প্রতিবিম্ব এখানে পাবি, আবার এর জন্য এখানে একটা প্রতিবিম্ব পাবি, আবার এর জন্য এখানে আরেকটা প্রতিবিম্ব পাবি। তাহলে এইভাবে প্রতিবিম্ব কন্টিনিউয়াসলি চলতেই থাকবে এবং একটা অসীম লুপ আমরা এখানে পেয়ে যাবো। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। সেই জন্য দুটি সমান্তরাল দর্পণের মাঝে কোনো একটা বস্তুকে রাখলে সেখানে আমরা কতগুলো প্রতিবিম্ব পাবো বেটা? অসীম প্রতিবিম্ব পাবো। যদি এইটা না বুঝতে পারো, এ দেখো এইটা বুঝতে পেরেছো তো? এইটা স্যার এইটা বেশি ভালো বুঝেছি, তাই না? অঙ্ক আমরা সহজে বুঝি, সেই জন্য আমি অঙ্ক বুঝালাম, তোমাদের বইয়েও বোঝালাম। তোমার যেটা মন যায় লেখো, আমি জানি না এটাতে তোমার স্যার নাম্বার দেবে কিনা, যদি লিখতে চাও এটাতে বেটার। ক্লিয়ার? বলো এত পর্যন্ত কি ক্লিয়ার করতে পেরেছি আমি? কোনো রকমের সমস্যা? ক্লিয়ার? ওকে, এবার আমরা ছোটবেলার একটা জিনিস পড়বো। কি কাটাকুটি খেলছো? দেখো এবার আমরা পড়বো পেরিস্কোপের গঠন। পেরিস্কোপের গঠনটা আমরা ছোটবেলা থেকে পড়ছি। পেরিস্কোপ কি কাজে লাগে? আগেকার কালে কি হয়েছে বাবা? কেন রোগ বুঝছো? এতদিন পর পড়াচ্ছি, চলো তাহলে
আমরা যদি দেখি পেরিস্কোপের স্ট্রাকচার বা গঠন, তাহলে পেরিস্কোপের গঠন যদি দেখতে চাই তাহলে পরে আমরা দেখবো কি যে একটা জেড আকারের, জেড নাকি জেড আকারের একটা স্ট্রাকচার। কেমন না, তো তুমি এরকম ভাবে ভাবতে পারো যে একটা জেড আকারের স্ট্রাকচার এরকম, ধরো এটা অনেক উঁচু আর এত দূর পর্যন্ত তুমি মাটির তলে ঢুকে আছো, কোনো জায়গায় লুকিয়ে আছো, চোর, ঠিক আছে, পুলিশের থেকে বেঁচে বেঁচে আছো, ঠিক আছে, ঠিক আছে, সামনে রেজাল্ট, তুমি মাটির তলে ঢুকে গেছো, যে ঠিক আছে মাথায় এমনিতে মারবে, পুঁতেই দেবে, চল ঢুকে যায়, আস্তে, ঠিক আছে। তো এই সিচুয়েশন যদি দেখি তাহলে পরে আমরা এখানকার বস্তু, এখানে ধরো কোনো একটা গাছপালা আছে, গাছপালা এখানে মা আসছে ধরো তেরে মারতে, ঠিক আছে, সিচুয়েশন এরকম ভয় ভাবো যে মা আসছে তেরে, যে কই আমার মেয়ে রেজাল্ট এত বাজে করেছে, হ্যাঁ, আস্তে, বা আমাকে ইমাজিন করতে হবে যে আমি রেজাল্ট খারাপ করার জন্য মারতে আসছি, ঠিক আছে, আমি এত পাতলা হবো না, অবভিয়াসলি একটু মোটা হবো, ওকে, নাও আস্তে আস্তে আস্তে, দেখো পাগুলো মোটা করি, নাহলে হবে না। এবার এই ব্যক্তিকে আমি এখানে দেখতে চাইছি, আস্তে, তাহলে আমি যখন একে এখানে দেখতে চাইবো, আমরা একটা কথা জানি যে আলো সরল রেখাই চলে, তো সেই ঘটনাকে আমরা কাজে লাগাতে পারি কিসের সাহায্যে, যে আমরা যদি এখানে একটা দর্পণ আর এখানে একটা দর্পণ দিই, তাহলে কি হবে বলতো, যে এখান থেকে যে ব্যক্তির ছবি আমরা দেখতে চাইছি সেই পুরো জিনিসটা আমার এই জায়গাটায় চলে আসবে, হ্যাঁ না বলো, প্রতিফলিত হবে। তাহলে এখানে এমন ভাবে আমরা দর্পণকে ফিট করব যাতে এখান থেকে দর্পণ থেকে রশ্মিটা প্রতিফলিত হয়ে সোজা নিচের দর্পণে গিয়ে পড়ে এবং এখান থেকে আবার প্রতিফলিত হয়ে এখানে চলে আসে। তখন দেখা যায় এই সিচুয়েশনটা করতে গেলে এই দর্পণগুলোকে কত ডিগ্রিতে রাখতে হয় বলতো, 45 ডিগ্রিতে রাখতে হয়, 45 ডিগ্রিতে রাখতে হয়। এরকম ভাবে যদি রাখা যায় তাহলে পরে সেই বস্তুটার ছবি আমরা এখানে দেখতে পাবো। এটা বহুকাল আগে ইউজ করা হতো, মনে করে দেখো, যখন সৈন্যরা যখন যুদ্ধে যেত তখন কি হতো, পরীক্ষা, পরীক্ষা বলে একটা জিনিস থাকতো, পরীক্ষা তোমরা পড়েছো কিনা আমি জানি না, যে আস্তে, তাহলে কি করা হতো, একটা খাল করে দেওয়া হতো লম্বা লেনের মতো, এবং সৈন্যরা তার নিচে থাকতো এবং ওপর দেখার জন্য তারা কি ইউজ করতো, এই তোমার মানে পেরিস্কোপ ইউজ করতো। আবার অনেকে কি হয়, সাবমেরিনের তল থেকে উপরে দেখতে চাই, তখন সাবমেরিন থেকেও আমরা এরকম পেরিস্কোপ দেখতে পারি। তো পেরিস্কোপের গুরুত্ব তো আছে অবভিয়াসলি, ঠিক আছে, আর এখনকার যুগে ডিজিটাল ক্যামেরা বা সিসিটিভি হয়ে যাওয়ার পর এগুলোর গুরুত্ব আর ধরতে পারো নাই প্রায়, ঠিক আছে, তাই না? তো এখন তো সিসিটিভি, ড্রোন ক্যামেরা কত রকম কি বেরিয়ে গেছে, তো এগুলোর গুরুত্ব আর কোথায়। তো এইভাবে পেরিস্কোপ গঠন করা যায়, বুঝতে পারলাম পেরিস্কোপটা। পেরিস্কোপ বাদে আমরা আর একটা মজার খেলনা বানাতে পারি যেটা বাচ্চাদের জন্য কাজে লাগাতে পারে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি, ক্যালাইডোস্কোপ। ক্যালাইডোস্কোপ কি করা হয়, এরকম একটা আয়তাকার কাঁচ নেওয়া হয়, ভালো করে দেখবে, এরকম একটা আয়তাকার কাঁচ নেওয়া হয়, কটা কাঁচ নেওয়া হয়, এরকম 3টে আয়তাকার কাঁচ নেওয়া হয়, প্লিজ, এইরকম 3টে আয়তাকার কাঁচ নিয়ে একটা এরকম টাইপের স্ট্রাকচার তৈরি হয়, এরকম কিরকম পিরামিডের মতো বা প্রিজমের মতো, কিন্তু লম্বা কাঁচ, সেটা লম্বা কাঁচ এরকম একটা, আর তলটাও একটা আয়তাকার কাঁচ, তাহলে এটা একটা আয়তাকার কাঁচ, এটা একটা আয়তাকার কাঁচ, আর তলে কি আছে, একটা আয়তাকার কাঁচ, এরকম আয়তাকার কাঁচ দেওয়া হয়, ক্লিয়ার। এরকম ভাবে আয়তাকার কাঁচ দিয়ে আমি পেছন দিকে কি করবো, একটা গোল রকমের গোল কিছু একটা দিয়ে ঘষা কাঁচ দিয়ে এখানে আটকে দেবো। ঘষা কাঁচ দেবো কেন, যাতে ভেতরে আলো প্রবেশ করে, কিন্তু পুরো আলো নাই, হালকা হালকা আলো প্রবেশ করে। আর এইদিকে কি করব, এইদিকে একটা গোল এরকমই যেমন ঘষা কাঁচ নিয়েছিলাম, কিন্তু ঘষা কাঁচ নেবো না, এখানে একটা কার্ডবোর্ড নেবো, গোল কার্ডবোর্ড, আর এখানে একটা ছোট্ট ছিদ্র রেখে দেবো, আর এই ছিদ্র দিয়ে ভেতরে কিছু চুড়ি ভাঙা ভরে দিলাম, চুড়ি ভাঙা বুঝতে পারছো, রং বেরঙের, লাল নীল সবুজ হলুদেরই যেরকম চুড়ি হয় সেরকম দিয়ে এটাকে আমি গোল র্যাপার দিয়ে র্যাপ করে দেবো। দেখতে কেমন লাগবে, গোল, কিন্তু ভেতরে যেদিকে ছোট ছিদ্র আছে সেদিকে ছিদ্র যদি লাইটের দিকে তাকায় তাহলে এই ঘষা কাঁচ দিয়ে কিছু আলো ভেতরে প্রবেশ করবে, হ্যাঁ না বলো। আর ভেতরে যেহেতু 3টে দর্পণ আছে তাহলে এই চুড়ি ভাঙাগুলো বারবার এখানে প্রতিফলন হবে, হ্যাঁ না বলো। তাহলে এখানে দেখতে একটা গোল বিশাল মজার মতো জিনিস দেখতে লাগবে, যেটা এই 3টে দর্পণ দ্বারা বারবার প্রতিফলনের ফলে সৃষ্টি হবে, এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে ভালো লাগে। এটা হচ্ছে ক্যালাইডোস্কোপের স্ট্রাকচার। আমি কি ক্যালাইডোস্কোপটা বোঝাতে পারলাম কিভাবে তৈরি করা যায়? তাহলে ক্যালাইডোস্কোপ এবং পেরিস্কোপ এই দুটো স্ট্রাকচার কিন্তু পরীক্ষায় আসে, ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? ক্যালাইডোস্কোপ বুঝতে পারোনি না বললে? কোথায় ছিলে, কোন জায়গা বুঝতে পারোনি? হ্যাঁ, আচ্ছা কোথায়, কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, পুরো জিনিসটা বুঝতে পারোনি? হ্যাঁ, দেখো সব পড়িয়ে দিলাম তারপর বলছে এখন। হ্যাঁ, হুম,
না, নিচে লাইট তো কম না, উপরে লাইট বেশি, প্রতিফলন হবে, কারণ এখান থেকে লাইট যাচ্ছে সোর্স হয়ে দিক দিয়ে ফেরত আসছে। ভেতরে যদি লাইটের ব্যবস্থা থাকে তাহলে সে যদি এখানে চোখ রাখে তাহলে তোমার চোখ দেখতে পাবে, কারণ তুমি চোখ দিয়ে দেখছো যেহেতু। বুঝতে পারছো ব্যাপারটা? ও এখানে চোখ দিয়ে, তুমি ওর চোখ দেখবে, ও তোমার চোখ দেখবে, চোখে চোখে দেখা হবে। ঠিক আছে, ওকে, হোয়াটএভার। আচ্ছা, ও ক্যালাইডোস্কোপটা বুঝতে পারেনি, ক্যালাইডোস্কোপটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো আস্তে, এরকম টাইপের আমরা কি নেবো, আস্তে এরকম টাইপের, ধরো আয়তাকার কাঁচের, এটা কাঁচ দেখতে অনেক লাগছে সেরকম নিলাম, এরকম টাইপের তিনটে নিলাম। তাহলে তিনটেকে যদি একটা পিরামিডের মতো বসাই, হবে না পিরামিডের মতো? তাহলে এরকম একটা স্ট্রাকচারের কথা আমি বলছি, পিরামিডের মতো হবে। এই পিরামিডের স্ট্রাকচারটা পুরোই কাঁচ দিয়ে তৈরি, এরকম টাইপের থাকবে স্ট্রাকচারটা, নাকি এরকম টাইপের। এই এর নিচেও কাঁচ, সব জায়গায় কাঁচ আছে। এবার একটা সাইড আমি কি বলছি না, তো একটা সাইডকে ঘষা কাঁচ দেবো। ঘষা কাঁচ দিলে সেখানে হালকা হালকা আলো ঢুকবে। আর একদিকটা কি করব, একটা ছোট্ট গোল ছিদ্র রাখবো, কেন চোখ দিয়ে দেখবো তো ভেতরে আমি কি হচ্ছে না হচ্ছে, সেই জন্য একটা গোল ছোট ছিদ্র রাখবো। ঠিক আছে, এবার আস্তে ভালো করে বোঝো। এবার আমি ওই ছিদ্র দিয়ে কিছু চুড়ি ভাঙা ভরে দিলাম। এবার তুমি ওপরটাকে র্যাপ করে দাও সুন্দর রঙিন কাগজে, দেখতে ভালো লাগবে, নাহলে এইভাবে রেখে দাও, অসুবিধা নাই। এবার কি হলো, তুমি যদি ওই লাইটের দিকে ঘষা কাঁচটাকে রাখো, তাহলে এইদিকে ওই ছোট ছিদ্র দিয়ে যদি দেখো, তাহলে তুমি কি দেখবে, দেখবে ওই লাইট থেকে কিছু আলো ওই ঘষা কাঁচ মারফত ঢুকছে এবং ওই ভাঙা চুড়ির গায়ে গিয়ে পড়ছে। এবং ভেতরে যেহেতু তিনটি দর্পণ আছে, তার জন্য মাল্টিপল রিফ্লেকশন, বারবার প্রতিফলন হবে, এবং বারবার প্রতিফলন হওয়ার ফলে সেখানে একটা সুন্দর দৃশ্য দেখতে লাগবে, ভালো লাগবে দেখতে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা ক্যালাইডোস্কোপ তৈরি করতে পারি, এবং পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যালাইডোস্কোপ। ক্লিয়ার? ওকে, এবার আমি পড়াবো মেন জিনিস, যেটা ক্লাস 8 সব থেকে স্ট্রং আলোর জায়গা, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ এবং তার সূত্র। আলোর প্রতিসরণ কাকে বলে, এইটা নিয়ে আমি ডিটেল আলোচনা করব, একটু মন দিয়ে শুনবে। ক্লিয়ার? দেখো, প্রতিসরণ কাকে বলে একটু আগে বলেছিলাম, নাকি অনেক বলতে পারবে প্রতিসরণ কাকে বলে? এখন বলেছিলাম আমি, শুনেছিলে? কোনো মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমের বিভব তল থেকে তার গতিপথের পরিবর্তন হলে তাকে আলো দ্বিতীয় মাধ্যমে চলে যায়, গতিপথ পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে চলে যায়। মানে ধরো এটা হচ্ছে কি বলতো, এটা ধরো বায়ু, আস্তে, এটা হচ্ছে বায়ু, তাহলে এটা বায়ু হওয়ার জন্য এটা একটা মাধ্যম। আর এটা হচ্ছে ধরো জল, তাহলে এটা একটা মাধ্যম, দুটো আলাদা মাধ্যম। দুটো আলাদা মাধ্যম যেখানে মিশে যায় সেটাকে আমরা কি বলি বলতো, বিভেদ তল। নিশ্চয়ই ক্লাস 7-এ পড়েছো, মনে করে দেখো, এটাকে আমরা কি বলি স্যার, বিভেদ তল। এটা হচ্ছে সেই বিভেদ তলটা। এখন কোনো আলোক রশ্মি কোনো এক মাধ্যম থেকে যখন অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে এসে পড়ে, তখন কি হয়, আলোক রশ্মিটা প্রথম মাধ্যমে না গিয়ে সেই দ্বিতীয় মাধ্যমে চলে যায়। তাহলে এইটা ধরো আলোক রশ্মি এসে পড়লো কোথায়, বায়ু মাধ্যম থেকে, বায়ু আর জল মাধ্যমের বিভেদ তলে। এবার এই বিভেদ তলের যেখানে আলোক রশ্মি এসে পড়লো, সেই বিন্দুটাকে আমরা বলি আপতন বিন্দু। কি বলা হয়? আপতন বিন্দু। এটাকে বলা হয় আপতন বিন্দু। হ্যাঁ, এই আপতন বিন্দুতে যদি একটা লম্ব টানা হয়, এই আপতন বিন্দুতে যদি একটা আমরা লম্ব টানি, এই লম্ব টানি, তাহলে দেখা যাবে আলোক রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে চলে যাচ্ছে। কিন্তু দেখো আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এদিক বরাবর, হ্যাঁ না বলো, এদিক বরাবর সোজা যাওয়ার কথা ছিল আলোক রশ্মি, কিন্তু আলোক রশ্মি সোজা না গিয়ে সামান্য পরিমাণ বেঁকে চলে গেছে। আলোক রশ্মি এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু আলোক রশ্মি গেল এই বরাবর, দেখো সামান্য পরিমাণ বেঁকে গেছে। তাহলে আলোক রশ্মি সোজা যাওয়ার কথা ছিল কিন্তু গেল বেঁকে। এই ঘটনাটাকে আমরা বলবো কি, আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণ কাকে বলে? আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে গেল, এবং মাধ্যম দুটোই হবে আমার স্বচ্ছ মাধ্যম। মাধ্যম দুটো কেমন হতে হবে? স্বচ্ছ মাধ্যম। মাধ্যম সম্বন্ধে ক্লাস 7-এ তোমরা পড়েছো, স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম আর ঈষৎ স্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ মাধ্যম কাকে বলে? যে মাধ্যমে আলো সহজেই চলাচল করতে পারে তাদেরকে কি বলা হয়? স্বচ্ছ মাধ্যম। যেমন কি হতে পারে, কাঁচ, বায়ু, জল, এগুলো সব হচ্ছে স্বচ্ছ মাধ্যম। কিছু কিছু মাধ্যম আছে যেগুলোর মধ্যে দিয়ে আলো চলাচলই করতে পারে না, যেমন কাঠ, মানব দেহ, এগুলোকে আমরা কি বলি? অস্বচ্ছ মাধ্যম। কিন্তু যদি ঘষা কাঁচ বা তৈলাক্ত কাগজ, কাগজে একটু তেল পড়ে গেলে দেখবে সেখান থেকে সামান্য পরিমাণ আলো প্রবেশ করতে পারে, এগুলোকে আমরা কি বলি বলতো? এগুলোকে আমরা বলি ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তাহলে এই প্রতিসরণ ঘটতে গেলে স্বচ্ছ মাধ্যমটা দরকার। তাহলে অবভিয়াসলি বায়ু একটি স্বচ্ছ মাধ্যম, আবার দেখতে পাচ্ছ জলও একটা স্বচ্ছ মাধ্যম। এবার আলোক রশ্মি এখান থেকে এদিকে যাচ্ছে বলে যেদিকে যাচ্ছে তীরটা সেদিকে দিতে হবে, এটাকে বলে আলোক রশ্মির গতিপথের তীর। আমরা তাহলে জানতে পারবো যে আলোক রশ্মি এইভাবে যাচ্ছে, আলোক রশ্মি এইভাবে যাচ্ছে। এই রশ্মিটার একটা বিশেষ নাম আছে, কি বলা হয় বলতো? এটাকে বলা হয় আপতিত রশ্মি। মনে পড়ছে? আপতিত রশ্মি। আর এটাকে বলা হয় প্রতিসৃত রশ্মি। এটাকে কি বলা হয়? প্রতিসৃত রশ্মি। তাহলে আমরা এটাকে বলবো আপতিত রশ্মি, এটাকে বলবো প্রতিসৃত রশ্মি।
এবার আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে আই দিয়ে লেখা হয়। এখানে আইটা হচ্ছে আপতন কোণ। তাহলে আপতন কোণ কাকে বলে? না তো স্যার, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে তাকে বলছি আমরা আপতন কোণ। তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে তাকে কি বলছি আমরা? আপতন কোণ। তেমনি ভাবে প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে তাকে কি বলছি আমরা? প্রতিসরণ কোণ। তাহলে আমরা দু রকমের কোণ পেলাম, প্রতিসরণ কোণ আর আপতন কোণ। ক্লিয়ার? আপতন কোণ। এখন এই পুরো সিচুয়েশনটাকে তুমি এরকম ভাবে ভাবো, পুরো সিচুয়েশনটাকে ভাবো এরকম ভাবে যে তুমি ভাবতে পারো এরকম যে কোন একটা গোলক আছে, স্ফেয়ার, ধরো একটা স্ফেয়ার, ঠিক আছে, কোন একটা গোলক স্ফেয়ার, বৃত্ত ভাবো। এবার বৃত্তকে তুমি এরকম 4টে সেগমেন্টে ভেঙেছো, ওকে, ভেরি গুড। এবার ওপরটাকে ধরো বায়ু আর নিচেরটাকে ভাবো জল, এরকম ভাবে ভাবো, বায়ু জল, ওকে। এবার ধরো একটি আলোক রশ্মি এখানে গিয়ে এসে পড়লো, একটি আলোক রশ্মি পড়লো, এটা তাহলে কি হবে? আপতন রশ্মি। হ্যাঁ না বলো? আপতিত রশ্মি। এবার আলোক রশ্মিটা দেখো যাওয়ার কথা ছিল সোজা এদিকে, কিন্তু গেল না, এই দিক দিয়ে গেল, তাহলে এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। আমরা বুঝতে পারলাম। এখন এই যে আপতিত রশ্মি এইখানে ছিল, শুরু হয়েছে এখান থেকে, আমরা এর ওপর, এখান থেকে এর ওপর একটা লম্ব টানলাম, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম এক্স, এটার নাম সি দিলাম, এটার নাম দিলাম এক্স। সিমিলারলি এখানের এই পয়েন্টের নাম দিলাম ডি, আর এখান থেকে একটা লম্ব টানলাম, এটাকে কি বললাম? ওয়াই। তাহলে একটা সিম্পল প্রশ্নের উত্তর দাও, যদি এই রশ্মিটাকে আমি নিচের দিকে বাঁকাই তাহলে দেখো এটা ওপরের দিকে উঠবে, হ্যাঁ না বলো? আবার এটাকে যদি এই দিকে নিয়ে যায় তাহলে স্যার এটা নিচের দিকে যাবে, আলটিমেটলি এরকমই ঘটবে। তো আমি যদি এই বায়ু আর জলটাকে ফিক্সড রাখি তাহলে দেখো আমি এই কোণটাকে বা আপতিত রশ্মিটাকে এরকম চেঞ্জ করছি, এটাও চেঞ্জ হচ্ছে, কিন্তু এই চেঞ্জটা এমন ভাবে হবে যে যাতে করে এক্স সি আর ওয়াই ডি এই অনুপাতটা সর্বদা কি থাকে? ধ্রুবক। এই অনুপাতটা যাতে না পাল্টে যায়। তাহলে কোন একটা বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে যখন আলোক রশ্মি যাচ্ছে তখন কি হচ্ছে? আলোক রশ্মি যখন এইভাবে যাচ্ছিল তখন এই পয়েন্ট থেকে একটা লম্ব আমি এখানে টানলাম, আর এই পয়েন্ট থেকে একটা লম্ব এখানে টানলাম। দেখা যাচ্ছে এই রশ্মিটাকে যদি আমি চেঞ্জ করছি তাহলে এটাও স্যার চেঞ্জ হচ্ছে, কিন্তু এমন ম্যানারে চেঞ্জ হচ্ছে যে এই এক্স সি আর ওয়াইডির অনুপাতটা সর্বদা কি থাকছে? ধ্রুবক। তাহলে এই এক্স সি বাই ওয়াইডির অনুপাত যেটা ধ্রুবক দেখছো, এটার একটা বিশেষ নাম দেওয়া হয়েছে। কি নাম বলতো সেটা? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কি বলা হয়? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে এই আপেক্ষিক প্রতিসরাঙ্কটাকে কিভাবে বলবো? বলবো স্যার বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। তাই এইভাবে পড়তে একটু আমাদের জটিলতা লাগছে, এবং এই জটিলতাটাকে দূর করার জন্য আমি একটু সহজ মেথডে আসছি, বা আমরা একটু নিজের মতো করে যেমন ফিজিক্সে আছে সেরকম করে পড়ানোর চেষ্টা করছি। তো আমরা রেফারেন্স নেব স্নেলের সূত্র এবং প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সূত্র, তাহলে এখান থেকে একটা প্রতিসরণের সূত্র বানাবো। তাহলে প্রতিসরণের দুটি সূত্র আছে। প্রথম সূত্র কি বলছে? যেমন প্রতিফলনের সূত্র ছিল সেরকমই প্রতিসরণের সূত্র। কি স্যার? না তো আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা কি থাকবে? একই সমতলে থাকবে। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কি থাকবে? একই সমতলে। ভালো করে বোঝো, ভালো করে বোঝো। দেখো দেখো ধরো একটা আলোক রশ্মি এইভাবে আসছে, একটা আলোক রশ্মি এইভাবে আসছে আর এইভাবে ফেরত যাচ্ছে, এইভাবে ফেরত যাচ্ছে, আর তুমি এই জায়গাটা একটা অভিলম্ব এঁকেছো। তাহলে দেখো তিনটে দেখো একই সমতলে আছে, বুঝতে পারছো একটা? তিনটে একই সমতলে থাকবে, এই তলে বরাবর সবাই থাকছে। তাহলে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি যেমন প্রতিফলনের ক্ষেত্রে ছিল, তাহলে এবার প্রতিসরণের ক্ষেত্রে হবে নিচের দিকে। তাহলে প্রতিসরণের ক্ষেত্রে কি ভাবো? এইটা একটা রশ্মি, এইটা একটা রশ্মি, আর লম্বটা কেমন? এরকম ভাবে আছে। তাহলে দেখো সবগুলো একই সমতলে আছে। তাই আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা কি থাকবে? একই সমতলে থাকবে। আর দু নম্বরটা কি? দু নম্বরটাকে বলবো আমরা স্নেলের সূত্র। তাই মাথায় রাখবে প্রতিসরণের দ্বিতীয় সূত্র যেটা আছে সেই দ্বিতীয় সূত্রটাকে আমরা বলবো বিজ্ঞানী স্নেলের নাম অনুসারে স্নেলের সূত্র। এটাকে বলবো আমরা স্নেলের সূত্র। এবার স্নেলের সূত্রটা কি বলছে? আপতন কোণের সাইন। এবার সাইন কি ভালো করে বোঝ। আমরা ত্রিকোণমিতি এখনো শুরু করিনি, ত্রিকোণমিতি ক্লাস 10-এ গিয়ে শিখবো। ত্রিকোণমিতিটা কি?
ধর আমার কাছে একটা ত্রিভুজ আছে, কেমন ত্রিভুজ? ধর সমকোণী ত্রিভুজ। আর এই কোণটা ধর আমি কথা মানে বলছি 30 ডিগ্রি। 30 ডিগ্রি কি হলো বাবা? এই কোণটা কত হচ্ছে? 30 ডিগ্রি। তাহলে এই কোণের সাপেক্ষে এইটাকে আমরা কি বলবো বলতো? লম্ব। এটাকে কি বলবো বলতো? অতিভুজ। আর এটাকে কি বলবো বলতো? ভূমি। তাহলে সাইন 30 ডিগ্রি যদি দেখো, সাইন কি স্যার? একটা অপারেটর, একটা এমন কিছু যা কোণের আগে বসলে তার একটা মান বার করতে পারে। তাহলে আমার সাইন 30 ডিগ্রি ক্যালকুলেট করে দেখা গেছে যদি 30 ডিগ্রি হয়, তাহলে সাইন 30 ডিগ্রির মান হয় কত? হাফ হয়। এখন বুঝতে পারবে না, বারবার বলছি সেজন্য এটা একটা অপারেটর, এমন কিছু যা কোণের আগে বসবে। যেমন ধরো তুমি জানো কি 2 আর 2 এটা কত হয় রে? 22। কিন্তু আমি যদি একটা প্লাস দিয়ে দিই, তুই সঙ্গে সঙ্গে বলবি স্যার না 4। প্লাসের বদলে যদি আমি এরকম মাইনাস দিয়ে দিই, তুই বলবি স্যার 0। তাহলে এই যে প্লাস মাইনাস এগুলো বসাচ্ছে, এগুলো কি? আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এইগুলো তুমি এই কাজটা করে। প্লাস দিলে যোগ করতে হয়, মাইনাস দিলে। সেরকমই সাইনও এমন একটা জিনিস যে কাজ করে। সাইন 30 দিলে পরে তার মান হাফ হবে। বুঝতে পারছি? যেমন ধরো সাইন যদি আমি 45 ডিগ্রি দেয়, তখন তার মান হয়ে যাবে 1/√2। যেমন ধরো সাইন আমি যদি 60 ডিগ্রি লিখি, তখন তার মান হয়ে যাবে √3/2। সাইন 0 ডিগ্রির মান হয়ে যাবে স্যার 0, আর সাইন 90 ডিগ্রির মান কত হয়ে যাবে স্যার? 1। আস্তে। যদি এই জায়গাটা না বুঝতে পারো, তোমার তো এটা আছেই রাখা, তোমার তো এটা রাখা আছে, তো বুঝিয়ে দিলাম তুমি। এবার আমি এটাকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাচ্ছি। যদি কেউ নিতে পারো খুব ভালো, নাহলে চুপ করে বসবে। তাহলে আমরা কি বললাম? যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে সাইন 30 ডিগ্রির মান হয় হাফ। সাইনটা কি? এমন একটা অপারেটর, অপারেটর যে আমাকে বুঝিয়ে দিচ্ছে আরে ভাই 30 আছে, তার আগে সাইন বসালে পরে হাফ হয়ে যাবে। স্যার সাইনের মতো এরকম কিছু কি আরো আছে? আরো আছে। সাইন আছে, কস আছে, ট্যান আছে, কট আছে, সেক আছে, কোসেক আছে, এরকম 6টা অপারেটর আছে। এইগুলো নিয়েই ত্রিকোণমিতি পড়তে হয় আমাদেরকে, ঠিক আছে? এই পুরো জিনিসগুলোকে নিয়ে। তো আমি এত ডিটেলে তো এগুলো যাব না, কিন্তু স্নেল পড়তে গেলে আমাকে এটা দরকার। তাহলে কোণের আগে সাইন বসলে তার একটা মান পাওয়া যায়। বুঝতে পেরেছি ব্যাপারটা? এত দূর এইটুকু তো সিম্পল কথা। স্নেলের সূত্র বলছে যে দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন, অর্থাৎ সাইন অফ আই। কেন স্যার আই লিখলেন? আপতন কোণ কি রে? তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। প্রতিসরণ কোণটা কি রে? তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন নের অনুপাত সর্বদা কি হবে? ধ্রুবক। সর্বদা কি হবে? ধ্রুবক। সর্বদা হবে ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা কি বলবো স্যার? এই ধ্রুবকটাকেই আমরা বলবো কি? মাধ্যমের প্রতিসরাঙ্ক, যেটা এখানে আলোচনা করছিলাম প্রতিসরাঙ্ক। এই ধ্রুবকটাকেই আমরা বলবো কি? মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই ধ্রুবকটাকে আমরা বলবো মাধ্যমের প্রতিসরাঙ্ক। এবং এই প্রতিসরাঙ্ককে কি বলবো আমরা? আপেক্ষিক প্রতিসরাঙ্ক, অর্থাৎ এক মাধ্যম সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এই যে ধ্রুবকটা পেলে, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক কি কি বিষয়ের উপর যদি নির্ভর করে বলা হয়, তাহলে বললাম প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে? প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে। আলোর বর্ণের উপর। লাল বর্ণের প্রতিসরাঙ্ক সব থেকে কম, আর বেগুনির প্রতিসরাঙ্ক সব থেকে বেশি। তাই মাথায় রাখবি, লালের প্রতিসরাঙ্ক সব থেকে বেশি আর কম, আর বেগুনির প্রতিসরাঙ্ক সব থেকে বেশি। বেগুনি মানে তেলে ভাজা বেগুনি নয়, বেগুনি রং, ঠিক আছে? বেগুনি রং। প্রতিসরাঙ্ক বর্ণের উপর নির্ভর করে। প্রতিসরাঙ্ক মাধ্যমের উপর নির্ভর করে। কোন মাধ্যম আছে? যেমন বায়ু সাপেক্ষে জল, বা বায়ু সাপেক্ষে কাঁচ, কাঁচ সাপেক্ষে বায়ু, কাঁচ সাপেক্ষে জল। এই সমস্ত তুমি কোন মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক নির্ণয় করতে চাইছো, সেই মাধ্যমের উপরও কিন্তু প্রতিসরাঙ্ক নির্ভর করবে। এছাড়াও প্রতিসরাঙ্ক উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা যদি পরিবর্তন হয়, প্রতিসরাঙ্ক কিন্তু তোমার পরিবর্তন হবে। উষ্ণতা পরিবর্তন হলে প্রতিসরাঙ্ক পরিবর্তন হবে। এতদূর কি বোঝাতে পেরেছি? এতদূর কি বোঝাতে পেরেছি? প্রতিসরাঙ্ক কনসেপ্টটা কি ক্লিয়ার হলো? প্রতিসরাঙ্ককে আমরা একটা বিশেষ চিহ্ন দ্বারা লিখি। সেই চিহ্নটাকে এইভাবে লেখা হয়, দেখো ইউ মনে হচ্ছে দেখতে, ইউ নয়, ইউ এর একে একটা এরকম ডান্ডি দেওয়া আছে। এই চিহ্নটার নাম হচ্ছে মিউ। এটার নাম হচ্ছে মিউ। আমরা কোথায় পড়েছিলাম? বল ও চাপ অধ্যায়ে ঘর্ষণ গুণাঙ্ক।
সেখানে মিউকে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে লিখেছিলাম, এখানেও মিউ দিয়ে আমরা লিখবো। তাই এক্ষেত্রে যেটা লিখেছো তুমি মিউ সমান সাইন অফ আই বাই কি লিখবে সাইন অফ আর, এটা লিখবো। এটাই হলো স্নেলের সূত্র, মিউ সমান সাইন আই বাই স্নেল। স্নেলের সূত্র সব ক্ষেত্রে প্রযোজ্য হয়, একটি বিশেষ ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। কখন বলতো? লম্ব আপতনের ক্ষেত্রে। ভাবো যখন আলোক রশ্মি লম্ব ভাবে পড়ছে এরকম ভাবে, তাহলে লম্ব ভাবে বেরিয়ে যায়, তাহলে আলো কি হলো বাবা, কি হয়েছে? আলোক রশ্মি যদি লম্ব ভাবে পড়ে তাহলে বলতো আই এর মানটা কত হবে? 0 ডিগ্রি। ভেরি গুড, তাহলে আই 0 হবে। আই যদি 0 হয়, দেখো সোজা বেরিয়ে যাচ্ছে, তাহলে আর এর মান কত হবে? 0। তাহলে এক্ষেত্রে যদি আমরা সাইন আই বাই সাইন আর বার করতে চাই, কত হবে স্যার? না তো স্যার সাইন 0 বাই কত হবে? সাইন 0। সাইন 0 এর মান কত হয় স্যার? 0। তার মানে কত হয়ে গেল? 0 বাই 0 মানে কি রে? আমি একটা কথা লিখেছিলাম কি, আনডিটারমাইন্ড, মানে এইটা তুমি বাড়ি করতে পারবে না। তার জন্য লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। তাই লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র কেন প্রযোজ্য হয় না? কারণ লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রয়োগ করতে গেলে পরে আই এর মান আর আর এর মান দুটোই কি হয়ে যাবে? এটা 0, আর 0 0 অনুপাত কি হয়? আনডিটারমাইন্ড। সেই জন্য কখনোই লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র তুমি প্রয়োগ করতে পারবে না। আমি ক্লিয়ার টু অল? আমি কি সকলকে বোঝাতে পেরেছি? তাহলে পরে লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটা আমি প্রয়োগ করতে পারবো না। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আই ইকুয়ালস টু 0 আর ইকুয়ালস 0 হয়ে যাচ্ছে বলে ক্লিয়ার। তাহলে এই ছিল প্রতিসরাঙ্কর কনসেপ্টটা। প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের একটা বিশেষ গুরুত্ব আছে। ধরো এটা কাঁচ, কোনো এক কাঁচ মাধ্যমে, ধরো কাঁচ মাধ্যমে আলোর বেগ, কাঁচ মাধ্যমে আলোর বেগ কত? ভি। আর শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি। তাহলে কাঁচ মাধ্যমে আলোর বেগ কত বলছি? ভি। আর শূন্য মাধ্যমে আলোর বেগ কত? সি। তাহলে আমাকে এইভাবেও লেখা যেতে পারে যে কাঁচের প্রতিসরাঙ্ক, কাঁচের প্রতিসরাঙ্ক সমান সি বাই ভি। তাহলে প্রতিসরাঙ্ক অ্যাকচুয়ালি সি বাই ভি হয়, শূন্য মাধ্যমে আলোর বেগ এবং ওই কাঁচ মাধ্যমে আলোর বেগ। তাহলে কাঁচের বদলে যদি এখন বলে আমাকে হীরের প্রতিসরাঙ্ক কত হবে, তাহলে হীরের প্রতিসরাঙ্ক বার করতে গেলে শূন্য মাধ্যমে আলোর বেগ আর তাকে কত দিয়ে ভাগ করতে হবে? হীরের মধ্যে আলোর বেগ। তাহলে তুমি হীরের প্রতিসরাঙ্ক পেয়ে যাবা। তার মানে প্রতিসরাঙ্ক বার করতে গেলে শূন্য মাধ্যমে আলোর বেগকে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বার করতে চাইছো সেই মাধ্যমে আলোর বেগের দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি পেয়ে যাবা। আবার দেখো যেহেতু দুটি বেগের অনুপাত, তাই মাথায় রাখবে প্রতিসরাঙ্কের কখনো একক হয় না। আমি এই যে প্রতিসরাঙ্কটাকে বললাম এটাকে বলি আমরা পরম প্রতিসরাঙ্ক। আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বললাম, কি বললাম? এক মাধ্যম সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ককে কি বলছি আমরা? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এক মাধ্যম সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ককে কি বলছি আমরা? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কিন্তু শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হয় কি না তো পরম প্রতিসরাঙ্ক। তাহলে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে কি বলা হয়? পরম প্রতিসরাঙ্ক। তাহলে এই প্রতিসরাঙ্কের কনসেপ্টটা এবং স্নেলের সূত্রটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম। জানি না কতটা বুঝতে পারলাম, বাট আমরা চেষ্টা করলাম। ক্লিয়ার? ওকে, এবার আমরা পড়বো সংকট কোণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। চলো, সংকট কোণ আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে ভালো করে বোঝো। আমরা এক্ষুনি একটা উদাহরণ দেখলাম কি না তো আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন সে অবিলম্বের দিকে সরে যায়। মানে উদাহরণ দিচ্ছি, ভালো করে বোঝো। ধরো এটা হচ্ছে বায়ু মাধ্যম আর এটা হচ্ছে জল মাধ্যম। কি বুঝতে পারছো না? কে কে বুঝতে পারছিস না? কে বললি বল, কোন জায়গাটা বুঝতে পারিস নি? আরে বল কোন জায়গাটা বুঝতে পারিস নি, বুঝিয়ে দিব বল। আচ্ছা, বায়ু আর জল দুটো মাধ্যম নিলাম, বায়ু আর জল দুটো মাধ্যম নিলাম। লঘু মাধ্যম আর ঘন মাধ্যম কাকে বলে? যে মাধ্যমে আলোর বেগ বেশি তাকে বলা হয় লঘু মাধ্যম, যে মাধ্যমে আলোর বেগ কম তাকে কি বলা হয়? ঘন মাধ্যম। তাহলে স্যার যে মাধ্যমে আলোর বেগ বেশি তাকে বলা হয় লঘু মাধ্যম, যে মাধ্যমে আলোর বেগ কম তাকে কি বলা হয়? ঘন মাধ্যম। লঘু মাধ্যম, ঘন মাধ্যম। এখন বায়ুতে আলোর বেগ বেশি সেই জন্য বায়ু হচ্ছে লঘু মাধ্যম, আর জলে আলোর বেগ কম তাই জল হচ্ছে ঘন মাধ্যম।
তাহলে যে মাধ্যমে আলোর বেগ বেশি তাকে কি বলছি? লঘু মাধ্যম। যে মাধ্যমে আলোর বেগ কম তাকে কি বলছি? ঘন মাধ্যম। এখন আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসে পড়ে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসে পড়ে, তখন সে অভিলম্বের দিকে সরে আসে। দেখ দেখ অভিলম্বের দিকে সরে গেল। কিন্তু উল্টোটা যদি হয়, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তাহলে তুই একথা ভাব, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তখন কি হবে বলতো? অভিলম্ব থেকে দূরে সরে যাবে। হ্যাঁ না বল? তাহলে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তখন সে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এতদূর কি ক্লিয়ার? এতদূর কি ক্লিয়ার হয়েছে? এবার চলে আসো সংকট কোণের কনসেপ্টে। ধরো এটা হচ্ছে বিভেদ তল, আর এটা হচ্ছে বায়ু, আর এটা হচ্ছে জল। তাহলে অবভিয়াসলি স্যার কোনো আলোক রশ্মি যদি এই মাধ্যম থেকে এই মাধ্যমে আলোক রশ্মি যায়, ধরো একটা আলোক রশ্মি এখান থেকে সোজা গেল, তাহলে এইটা যদি অবিলম্ব হয় তাহলে সে কি করবে বলো তো? দূরে সরে যাবে। হ্যাঁ না বলো? তাহলে এই কোণটাকে কি আমি আপতন কোণ বলবো? হ্যাঁ না বলো? আর এই কোণটাকে কি বলবো আমরা? প্রতিসরণ কোণ। এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। হবে না? হবে না? ঠিক। এবার দেখ, তার মানে তুই ভাব এরকম যে একটা রশ্মি এইভাবে গেছে, একটা রশ্মি এইভাবে গেছে, আর একটা রশ্মি এইভাবে ফেরত যাচ্ছে। আচ্ছা তুই বলতো, আমি যদি এটাকে উপরের দিকে তুলে এটা নিচে নামবে? হ্যাঁ না বল? তার মানে আমি যদি এটাকে আস্তে আস্তে লিফট করি, মানে আপতন কোণের মান বাড়াই, তাহলে বল প্রতিসরণ কোণের মান কি হবে? বাড়বে। বাড়তে 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 এমন একটা সিচুয়েশন আসবে যখন আমার কি হবে? এমন আপতন কোণ আসবে যার জন্য প্রতিসরণ কোণটা বিভেদ তলের গা ঘেঁষে চলে যাবে। হ্যাঁ না বল? হতে পারে না? তাহলে আলোক রশ্মি যদি বিভেদ তলের গা ঘেঁষে চলে যায় তখন প্রতিসরণ কোণ কত হবে বেটা? প্রতিসরণ কোণটা কত হবে? তাহলে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ কত হবে? 90 ডিগ্রি। সেই আপতন কোণটাকে বলবো আমরা সংকট কোণ। তাহলে সংকট কোণ কাকে বলে? আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ কত হবে? 90 ডিগ্রি। সেই কোণটাকে বলবো সংকট কোণ। ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? এতদূর ক্লিয়ার হয়েছে? এবার যদি আমরা আপতিত রশ্মিটাকে সংকট কোণের থেকেও বাড়িয়ে দিই, অর্থাৎ এমন ভাবে করলাম যে সংকট কোণের থেকেও বাড়িয়ে দিলাম, তখন আলোক রশ্মিটা আবার এইভাবে ঘুরে যাবে। হ্যাঁ না বল? তাহলে দেখা যাচ্ছে আলোক রশ্মি যদি সংকট কোণের থেকে বেশি কোণে পড়ে, কখন? যখন ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তখন আলোক রশ্মির সমস্ত অংশ প্রতিসৃত না হয়ে বরং সেই বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে যায়। দেখো তাই হচ্ছে। তাহলে আলোক রশ্মির যদি আপতন কোণের মান সংকট কোণের থেকে কি হয়ে যাবে? এটা বেশি হয়ে যায়। তখন কি হচ্ছে? আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে না গিয়ে সেই বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে আবার পুনরায় আগের মাধ্যমে চলে এলো। এই ঘটনাটা কি প্রতিফলনের মতো লাগছে না? তাই এই ঘটনাটাকে নাম দেওয়া হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন আপতন কোণ যদি সংকট কোণের থেকে বেশি হয় তখন কি হবে? তখন আমাদের সেই রশ্মিটা পুনরায় সেই মাধ্যমে ফেরত চলে আসবে। এর ফলে কি হবে? আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা পাবো। এবার এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে পূর্ণ কথাটা কেন লেখা হয়েছে? শুধু অভ্যন্তরীণ প্রতিফলন লিখলে হতো। পূর্ণ এই কারণে লেখা হয়েছে যে কোনো অংশই আলোক রশ্মির এই মাধ্যমে যাচ্ছে না, পুরোটাই এই মাধ্যমে ফেরত চলে আসছে বলে এখান থেকে পূর্ণ কথাটা লেখা হয়েছে। তাই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ক্ষেত্রে পূর্ণ কথাটা লেখার কারণ হচ্ছে কি, যে পুরো রশ্মিটাই ফেরত চলে আসছে, কোনো রশ্মি যাচ্ছে না। এর প্রকৃতিতে উদাহরণ কোথায়? যদি আমরা একটা কচু পাতা দেখি, দেখো কচু পাতাটাকে আমি জুম করছি, কচু পাতা দেখতে তো বুঝতে পারছো যে এরকম টাইপের থাকে, কচু পাতায় লাইক দিস এরকম থাকে। আমি ওরকম নিচ্ছি না, আমি একটা জুম করছি, এরকম টাইপের একটা কচু পাতার একটা অংশ ভাবো। আর এখানে একটা জলকণা, মানে ছোট্ট জলকণা, কিন্তু আমি ছোট জলকণার কথা ভাবছি না, জলকণাটাকেও জুম করেছি। সেই কারণে আমি জলকণাটাকে এইরকম বড় সাইজের দেখছি, বুঝতে পারছো? এবার জলকণাটা এরকম ভাবে স্যার হাওয়ায় ভাসিয়ে রেখেছেন কেন? কারণ কি, কচু পাতার গায়ে এরকম কিছু কিছু রোঁয়া থাকে, হ্যাঁ, যেটা চোখে ভিজিবল নয়, এবং এই রোঁয়ার গায়ে গায়ে বায়ু থাকে আর জলটা এইভাবে থাকে। ক্লিয়ার? এবার কোনো একটা আলোক রশ্মি ধরো, প্লিজ এখানে দেখো, কোনো একটা আলোক রশ্মি ধরো, কোনো একটা আলোক রশ্মি ধরো এখানে গিয়ে পড়লো, তাহলে স্যার এটা তো বায়ু মাধ্যম, হ্যাঁ না বলো? তাহলে বায়ু থেকে জল, তাহলে নিশ্চয়ই সে অভিলম্বের দিকে সরে যাবে, হ্যাঁ না বল? কিন্তু এখানে দেখ জল, তাহলে এখান থেকে আলোক রশ্মিটা বাইরে বেরিয়ে যাওয়া উচিত ছিল, কারণ এটা জল, এটা বায়ু।
না, এইখানটাতে কি ঘটে বলতো? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কেন? এটা জল মাধ্যম মানে কি ঘন, আর এটা কি বায়ু মাধ্যম লঘু। তাহলে আলোক রশ্মি এখান থেকে কি হয়? প্রতিফলিত হয়ে যায় পূর্ণ, দিয়ে এখান থেকে বেরিয়ে যায়। তখন আমার চোখে যদি আসে, তখন এই পুরো রশ্মিটা আমার চোখে আসছে বলে এই জায়গাটাকে কি লাগবে দেখতে? চকচকে লাগবে দেখতে। সেই কারণে কচু পাতার জলটা হীরের মতো চকচকে লাগে। আই হোপ ক্লিয়ার করতে পারলাম, কারণ সমস্ত রশ্মিটা আমার চোখে আসছে। উদাহরণ দিচ্ছি, ধরো একটা দর্পণ নিয়েছি, সেই দর্পণে আলোর রিফ্লেকশন যদি তোমার মুখে মারি, দেখবে তোমার মুখটা আর সেদিকে তাকাতে পারবে না। কেন? পুরো রশ্মিটা তোমার চোখে আসছে। স্যার এখানে পুরো রশ্মি আসছে না, না, এখানে কি হচ্ছে? পুরো রশ্মিটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এবং 7-এ পড়েছো বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য চোখ ধাঁধিয়ে যায় না, কিন্তু নিয়মিত প্রতিফলন হলে কি হবে? চোখ ধাঁধিয়ে যাবে। তো আমি যদি এখানে একটা মিরর রেখে ধৃতির মুখের দিকে মারি, তাহলে ধৃতির মুখ ঘুরিয়ে নেবে নাকি? পারবে না ও রাখতে, অবভিয়াসলি পারবে না, তাই না? ক্লিয়ার? এগুলো সিগন্যাল দেওয়ার সময় আগে কাজে লাগতো দর্পণ দিয়ে। ঠিক আছে, বন্ধু খেলতে যাবি, চল খেলতে যাবো, দর্পণ দিয়ে। ঠিক আছে, এক্ষেত্রে তাই বুঝতে পারলাম। ক্লিয়ার? এই জায়গাটাই বুঝতে পেরেছি আমি। তাহলে পদ্ম পাতা কচু পাতায় জলগুলো কেন চকচকে লাগে, আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। অনেক সময় আসতে বাবা, অনেক সময় দেখবে যে বায়ুর জলের ভেতরে বায়ুর বুদবুদ অনেক সময় চকচকে দেখায়। তার রিজন হচ্ছে এই ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আমি কি বলতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে? বলতে পেরেছি? ওকে। এখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সব থেকে ভালো আমরা যদি উদাহরণ দেখতে চাই, সেটা হচ্ছে মরুভূমির মরীচিকা। মরুভূমিতে মরীচিকা আমরা দেখতে পাই। কিভাবে দেখা হয় মরুভূমিতে মরীচিকা? ভালো করে বোঝো। ধরো মরুভূমিতে যখন দিনের বেলা, তখন মরুভূমির কি হয়? বালুই বা বালুগুলো কি হয়? প্রচুর পরিমাণে উত্তপ্ত হয়ে ওঠে। তাই মরুভূমির নিচের বালির অংশগুলো যেগুলো আছে না, সেগুলো প্রচুর উত্তপ্ত হওয়ার জন্য এখানকার বালি বা এখানকার যে বায়ু স্তর, সেগুলো লঘু মাধ্যম হয়ে যায়। বরং এর ওপরের মাধ্যমগুলো আস্তে আস্তে কি হয়ে যায় বলতো? ঘন মাধ্যম। তার মানে আমি যদি এখানে দেখতে চাই, তাহলে আমরা দেখব যে এখানে যদি একটা কোনো বড় গাছ থাকে, এখানে যদি কোনো একটা বড় গাছ থাকে, একটা কোনো গাছ আছে ধরো, এই গাছ থেকে যখন আলোক রশ্মিটা আসছে, দূরে কোনো এক জায়গায় কোনো এক ব্যক্তি দাঁড়িয়েছে, দূরে কোনো এক জায়গায় কোনো এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আসতে, তখন আলোক রশ্মিটা কি হয়? আলোক রশ্মিটা সোজা পথ না গিয়ে সামান্য পরিমাণ বেঁকে যায়। কেন বেঁকে যায়? কারণ আলোক রশ্মি যখন এইখান থেকে এইদিকে যাচ্ছে, ওপরটা হচ্ছে ঘন মাধ্যম, নিচেরটা হচ্ছে কি মাধ্যম? লঘু মাধ্যম। তো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে অভিলম্বের দিক থেকে দূরে সরে যায়। সেই কারণে এইগুলো তুমি এক একটা স্তর রূপে ভাবতে পারো, এগুলো এক একটা স্তর হয়ে আছে। কেন স্তর হয়ে আছে বলতো? কারণ এখানকার স্তর সব থেকে লঘু, তারপরটা একটু ঘন, তারপরটা আরো বেশি ঘন। তাহলে আলোক রশ্মি যখন এইভাবে যায়, তখন অবিলম্ব থেকে দূরে দূরে সরে সরে যেতে যেতে এমন একটা সিচুয়েশন আসে যখন তার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। এবং এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটার ফলে সে আবার কি হয়? দূরে এরকম ভাবে সরে যায় এবং সরে গিয়ে দর্শকের চোখে পড়ে। দর্শক এইভাবে বাঁকা পথ অনুসরণ করতে পারবে না। অবভিয়াসলি আমি একটু আগে বলেছি, বাঁকা পথ অনুসরণ করতে গেলে তোমার কিচেনে কি রান্না হচ্ছে তুমি জানতে পারবে। তো বাঁকা পথ যেহেতু অনুসরণ করতে পারে না, সেই জন্য এই দর্শকটা কি দেখবে? যে এই রশ্মিটাকে এখানে চোখ রাখলে সোজা এখানে দেখবে। সো অ্যাকচুয়ালি সে সোজা এখানে এরকম ভাবে দেখবে। তাই এই গাছের একটা এখানে কি দেখবে? সে প্রতিফলন দেখবে। এবং সে এখানটাতে দেখবে তার সঙ্গে এখানকার বায়ুগুলো থেকে আস্তে আস্তে এই বালুগুলো থেকে আস্তে আস্তে বায়ু ওপরে উঠে যাচ্ছে বলে এই জায়গাটা আস্তে আস্তে কাঁপবে। খুব ভালো করে দেখো, গ্যাসের জায়গা থেকে যদি তুমি দূর থেকে দেখবে, দেখবে বায়ুগুলো কাঁপছে, কারণ ওখানে উত্তপ্ত বায়ু পরিচলন স্রোত ঘটছে। তাহলে এখানেও তাই হচ্ছে, তাহলে এটাকে কাঁপতে দেখবা। তাহলে দূর থেকে তুমি দেখছো একটা গাছের নিচে তার প্রতিবিম্ব আছে এবং সেটা কাঁপছে, তোমার কি মনে হবে? ওখানে পুকুর আছে, হ্যাঁ না না বলো? তাহলে এখানে তার মনে হবে পুকুর আছে, অ্যাকচুয়ালি পুকুর নাই। তাহলে সে এখানে চলে আসবে এবং তার ভ্রম হবে। এইটাকে আমরা বলি মরীচিকা। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি মরীচিকাটা? মরীচিকাটি ক্লিয়ার করাতে পেরেছি? বুঝতে পেরেছি মরীচিকাটা? তাহলে এইভাবে মরীচিকা আমাদের কি হয়? কাজ করে দৈনন্দিন মানে মরুভূমিতে। এবং এটা একটা ভ্রম, ঠিক আছে? মরীচিকা ক্লিয়ার? শীত প্রধান দেশের মরীচিকা হয়। শীত প্রধান দেশের মরীচিকাটা কি হয়? আমরা শীত প্রধান দেশে যদি দেখি কোনো জাহাজ, কোনো একটা জাহাজ হরাইজন বা যেটা একদম আমাদের তোমার দিক, লাস্ট দিক যাচ্ছে, তাকে যদি অতিক্রম করে যায়, তখন সেখান থেকে যে আলোক রশ্মিগুলো আসে সেটাও বাঁকা পথ অনুসরণ করে, কিন্তু উল্টো ঘটনা ঘটে। কেন? শীত প্রধান দেশে কি হয়? মাটিটা খুব ঠান্ডা হয়, তাই জলের উপরিতলটা খুব ঠান্ডা হয়, সেজন্য এইগুলো হয়ে যায় লঘু মাধ্যম, আর ওপরটা কি হয়ে যায়? ঘন মাধ্যম।
ঠিক আছে, সরি, নিচেটা লঘু মাধ্যম, ওপরটা হয়ে যায় এই মানে তোমার নিচেটা ঘন মাধ্যম, ওপরটা লঘু মাধ্যম, ঠিকই বলেছি, নিচেটা ঘন মাধ্যম, ওপরটা লঘু মাধ্যম। কারণ যেখানে বাতাস ঘন সেই জায়গাটা হবে কি বলতো, মানে ঠান্ডা বাতাস, সেটা হবে ঘন মাধ্যম। আর যেটা হবে তোমার তোমার ঠান্ডা বাতাস ঘন, আর যদি তোমার একটু উত্তপ্ত হয়, হালকা উত্তপ্ত, তাহলে সেটা হয়ে যায় লঘু মাধ্যম। তাহলে এই সমস্ত জায়গায় যদি আমরা দেখি শীত প্রধান দেশে, তখন তোমরা দেখবে তোমাদের লাস্ট টপিকে আছে যে মরুভূমিতে যেমন আমরা জাহাজ এই গাছটাকে দেখলাম, শীত প্রধান দেশে জাহাজটাকে দেখবো, কিন্তু জাহাজটাকে সোজা না দেখে জাহাজটাকে উল্টো দেখবো। ঠিক আছে, তো এটা প্রত্যেক বছরই হোমওয়ার্ক দেওয়া থাকে, তোমাদেরও থাকবে, যে মরুভূমির মরীচিকাটাকে বোঝার পর তোমরা সেই জাহাজের কনসেপ্টটাকে বুঝবে যে জাহাজটাকে কেন উল্টো দেখায়। তো তোমরা সেটা একটু বাড়িতে একটু পড়বে, যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে নেক্সট দিন ক্লাসে জিজ্ঞেস করবে। ক্লিয়ার? চলো, আলো আমরা আজকে শেষ করলাম তাহলে।